অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে এটা একটা শর্ট স্টোরি এবং এই শর্ট স্টোরিটি লিখেছেন আর.কে. নারায়ণ। আমরা এই ক্লাসে এই শর্ট স্টোরিটির ডিটেলস আলোচনা করতে চলেছি। প্রথমে দেখে নিই যে এই শর্ট স্টোরির কোন কোন বিষয়ে আমরা এই ক্লাসে আলোচনা করব। অ্যাবাউট দ্য অথার সম্পর্কে, অ্যাবাউট দ্য শর্ট স্টোরি এই শর্ট স্টোরি সম্পর্কে, লাইন বাই লাইন মিনিং করব, অ্যানালিসিস অফ দ্য ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস বিভিন্ন ওয়ার্ডস এবং ফ্রেজের বিশ্লেষণ করব এবং ডিসকাশন অফ দ্য হোল স্টোরি অ্যাট দ্য এন্ড। গল্পের শেষে, শর্ট স্টোরির শেষে আমরা সম্পূর্ণ যে শর্ট স্টোরি তার সম্পর্কে বিশ্লেষণ করব। ক্লাস 11-এর নিউ সিলেবাসে এই অ্যাস্ট্রোলজার্স ডে শর্ট স্টোরিটি ইনক্লুড করা হয়েছে এবং এখান থেকে আমাদের করতে হবে এমসিকিউ কোয়েশ্চেন্স। কিন্তু এমসিকিউ কোয়েশ্চেন্স করাটা যথেষ্ট একটা টাফ বিষয়, কারণ আমার পুরো টেক্সটার সম্পর্কে যদি আইডিয়া না থাকে তাহলে কিন্তু যে কোনো একটা এমসিকিউতে আমি আটকে যেতে পারি। তাই আমার প্রথম কাজ হলো এই শর্ট স্টোরিটা বা অন্যান্য যে টেক্সটগুলো আছে প্রত্যেকটা টেক্সটের যে ইন্টারপ্রিটেশন, যে অ্যানালিসিস, যে বিশ্লেষণ, ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন আমার জানা। এটা প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই টেক্সটটাতে এই টেক্সটটা একটু লং আছে এবং আমরা দুটো পার্টে এই টেক্সটটা আলোচনা করব। দুটো পার্ট, ফার্স্ট পার্ট অ্যান্ড সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টে হাফ অফ দ্য শর্ট স্টোরি আলোচনা করব, লাস্ট পার্টটাতে আমরা এন্ডিং পর্যন্ত কন্টিনিউ করব এবং ডিসকাশন অফ দ্য হোল স্টোরি দিয়ে শেষ করব। এটা হলো দ্বিতীয় বিষয়। তৃতীয় বিষয় হলো প্রত্যেকটা ক্লাসের ডেসক্রিপশন বক্সে আমাদের লিংক দেওয়া থাকবে এবং তোমরা সেই লিংকে ক্লিক করে আমাদের যে ভিডিও লেসনগুলো সেগুলো দেখতে পারবে। চতুর্থ বিষয় হচ্ছে এই শর্ট স্টোরির বিষয়ে জানা। সুতরাং আমরা প্রথমত এই শর্ট স্টোরিটি অর্থাৎ অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে এই শর্ট স্টোরি সম্পর্কে কতগুলো ধারণা নিয়ে নেই। যেমন অ্যাবাউট দ্য অথার। ইয়েস, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে ইজ এ থ্রিলার। এটা কিন্তু একটা থ্রিলার, একটা যথেষ্ট আকর্ষণীয় একটা গল্প। অ্যান্ড দেয়ার ইজ এ সাসপেন্স। এখানে কিন্তু একটা সাসপেন্সের জায়গা রয়েছে। সাসপেন্স মানে একটা টেনশন কাজ করবে, একটা সন্দেহজনক ঘটনা আস্তে 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 এগিয়ে যাবে, আমরা এখানে সাসপেন্স দেখতে পাবো। সো আমরা দেখতে পাচ্ছি যে আর.কে. নারায়ণের বিখ্যাত কয়েকটি গল্পের মধ্যে এটা একটি অন্যতম। নাম্বার 2, এটা পাবলিকেশন সম্পর্কে জানবো। আমি বলেছি অ্যাবাউট দ্য শর্ট স্টোরি জানতে হবে। আমার যে বিষয়গুলো ইম্পর্টেন্ট, যেগুলো আমার ক্লাস 11 নিউ সিলেবাসে কাজে লাগবে, আমি সেইগুলোই এখানে আলোচনা করব। যেমন এই শর্ট স্টোরি অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, where it was and when it was published. এটা পাবলিশড হয়েছিল for the first time. It had been published earlier in Narayan's fourth collection of short stories in 1947. 1947 সালে এটা পাবলিশড হয়েছিল। পাবলিকেশন কে করেছিল? পাবলিকেশন করেছিল ইন্ডিয়ান থট পাবলিকেশন। অর্থাৎ 1947-এ এটা প্রথম পাবলিকেশন হয়, কিন্তু পরবর্তীকালে এই শর্ট স্টোরিটা পাবলিকেশন হচ্ছে 2006-এ মালগুডি ডেজ যে শর্ট স্টোরি অ্যান্থোলজি বা শর্ট স্টোরির যে কালেকশন, সেই কালেকশন যে বইতে পাবলিশ হচ্ছে সেই বইটার নাম হলো মালগুডি ডেজ এবং তার ফার্স্ট স্টোরি হচ্ছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা গল্প এগিয়ে যাওয়ার সময় দেখতে পাবো কতগুলো থিম এখানে কাজ করছে। সেই থিমগুলো জাস্ট আমি এখানে উল্লেখ করে দেব, আমরা গল্পের শেষে কিভাবে রয়েছে সেগুলো আলোচনা করে দেব। যেমন থিমস হচ্ছে আয়রনি অফ ফেট আমরা এখানে দেখতে পাবো, আমরা এখানে রিলিজিয়নের ব্যাপারে দেখতে পাবো, আমাদের এখানে যে কোনো অ্যাস্ট্রোলজারের উপরে যে বিশ্বাস, যে ফেথ, সেই বিষয়টা এখানে দেখতে পাবো। একই সঙ্গে ক্রাইম এখানে রয়েছে, পানিশমেন্ট রয়েছে
এবং আরেকটা বিষয় যেটা গুরুত্বপূর্ণভাবে উঠে আসছে সেটা হচ্ছে হিউম্যান গ্রিড, মানুষের যে লোভ, সেই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। অ্যান্ড ফাইনালি আমি দেখব এখানে একটা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কর্ম, যেটা টিট ফর ট্যাট, যেমন কর্ম তেমনি ফল, এই বিষয়টাও আমরা এখানে দেখতে পাবো। এরপরের যে বিষয়টা, যেটা লাস্ট ইন্ট্রোডাকশনে আমরা শেষ আলোচনা করব, সেটা হচ্ছে যে ন্যারেটিভ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। ন্যারেটিভটা কি আছে? ন্যারেটিভ মানে হচ্ছে যে বর্ণনা কে করছে। এই যে শর্ট স্টোরিটা, সেই শর্ট স্টোরির ডেসক্রিপশনটা কে করে যাচ্ছে, আমরা দেখব এই শর্ট স্টোরিতে যে ক্যারেক্টার, প্রাইমারি ক্যারেক্টার রয়েছে, সেই প্রাইমারি ক্যারেক্টার হচ্ছে অ্যান অ্যাস্ট্রোলজার। কিন্তু অ্যান অ্যাস্ট্রোলজার ইজ নট দ্য স্পিকার হেয়ার, দ্য স্পিকার ইজ দ্য থার্ড পার্সন অ্যান্ড আমরা বলতে পারি দ্য অথর। অতএব দ্য স্টোরি ইজ টোল্ড অ্যাজ এ ন্যারেটিভ ইন হুইচ ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ দ্য সেটিং, প্লট, ক্যারেক্টার্স আর ডিসক্রাইবড, বাট in this story we find that there is a narrative which is called থার্ড পারসন ন্যারেটিভ। অর্থাৎ এইখানে যে ন্যারেটিভটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে থার্ড পারসন ন্যারেটিভ। আচ্ছা, তাহলে এইগুলো হচ্ছে ইন্ট্রোডাকশন পর্যায়ে যেগুলো আমরা আলোচনা করলাম। এবার সরাসরি আমরা টেক্সটে চলে যাব। সো লেটস স্টার্ট দ্য টেক্সট। টেক্সটটা পড়া যাক এবং টেক্সটের প্রত্যেকটা লাইন বাই লাইন এবং ওয়ার্ড বাই, যেটা আমরা লাইন বাই লাইন মিনিং করব এবং প্রত্যেকটা ওয়ার্ড এবং ফ্রেজের ভালোভাবে অ্যানালিসিস, বিশ্লেষণ করব এবং গল্পের শেষে অবশ্যই ডিসকাশন অফ দ্য হোল স্টোরি অ্যাট দ্য এন্ড। আশা করি তোমাদের পক্ষে এই লেসনটা, এই ক্লাসটা যথেষ্ট উপকারী হবে এবং আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারছি একবার এই ক্লাসটা যদি তোমরা অ্যাটেন্ড করো কমপ্লিটলি, সম্পূর্ণভাবে, তাহলে আর কোনো এমসিকিউতে তোমাদের কোনো প্রবলেম হবে না। সো লেটস স্টার্ট দ্য টেক্সট। Punctually at midday, he opened his bag and spread out his professional equipment, which consisted of a dozen cowrie cells, a square piece of cloth with obscure mystic charts on it, a notebook, and a bundle of Palmyra writing. Punctually মানে সময়ের সাথে সাথে, অর্থাৎ নির্দিষ্ট টাইমে, একটা ফিক্সড টাইম, একটা নির্দিষ্ট টাইমে, অ্যাট মিড ডে বলতে দিনের একদম মধ্যাহ্নে, সেই সময়ে হি ওপেন্ড হিজ ব্যাগ, সে তার ব্যাগটা খুলেছিল, অ্যান্ড স্প্রেড আউট মানে ছড়িয়ে রেখেছিল, স্প্রেড মানে ছড়িয়ে দেওয়া, স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট, প্রফেশনাল মানে কাজের, তার ব্যবসায়িক বা কাজের যে ইকুইপমেন্টস মানে যন্ত্রপাতি বা বস্তুসমূহ, যে সকল ইকুইপমেন্টগুলো ছিল, সেই ইকুইপমেন্টগুলো সে ওপেন করেছিল ব্যাগ থেকে এবং স্প্রেড আউট এবং ছড়িয়ে দিয়েছিল বা ছড়িয়ে চারদিকে রেখেছিল। হুইচ কনসিস্টেড অফ, অর্থাৎ যে ইকুইপমেন্টসগুলোর মধ্যে ছিল, কনসিস্টেড অফ অর্থাৎ হুইচ কন্টেইনস, যেগুলোর মধ্যে কি কি ছিল না, হুইচ কনসিস্টেড অফ এ ডজন কাউরি সেলস। আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি একটা ছবি, যেখানে আমরা ট্র্যাডিশনাল ভাষায় বলি কড়ি, এগুলো ইংলিশে এটাকে বলা হচ্ছে কাউরি সেলস। অ্যাকচুয়ালি কাউরি সেলসটা বলতে কি বোঝায়? ইন ইংলিশে আমরা বলতে পারি কাউরি সেল হচ্ছে মেরিন মোলাস্ক, এক ধরনের শামুক জাতীয় সামুদ্রিক প্রাণী, দ্যাট হ্যাজ আ স্মুথ গ্লসি সেল, একটা মসৃণ চকচকে যার খোলক আছে। ছবিতেই দেখতে পাচ্ছ যে কাউরি সেল বলতে আমরা যে কড়িগুলো আমাদের বাড়িতে দেখি সেগুলোই হচ্ছে কাউরি সেলস। অর্থাৎ এক ডজন 12টি কাউরি সেলস কড়ি যার মধ্যে ছিল,
আ স্কোয়ার পিস অফ, স্কোয়ার মানে চার কোনা, অর্থাৎ একটি চার কোনা পিস অফ ক্লোথ, চার কোনা টুকরো, একটি কাপড়ের টুকরো, ক্লোথ, with the obscure mystic charts on it. Obscure means strange, totally different, সম্পূর্ণ আলাদা। এক টুকরো কাপড়, যে কাপড়ের উপরে মিস্টিক অর্থাৎ রহস্যময়, মানে এখানে মিস্টিক চার্ট বলতে বোঝানো হয়েছে এক ধরনের রহস্যময় চার্ট তৈরি করা হয়েছে, মিস্টেরিয়াস চার্ট তৈরি করা হয়েছে। এবং এটা মূলত একটা, যেটাকে আমরা এক্সপ্লেইন করতে অত সহজে পারবো না, যেটা পারে কারা, অ্যাস্ট্রোলজাররা পারে। সেই মিস্টিক চার্ট যেটা আমরা নিচে ছবিতে দেখতে পাচ্ছি, এই ধরনের চার্টের কথা বলা হয়েছে। এখানে এই চার্টটাতে একজন মানুষের বিভিন্ন রাশি ইত্যাদি সম্পর্কে লেখা আছে। এই ধরনের একটা চার্ট সেই ক্লোথের উপরে, সেই কাপড়ের উপরে করা ছিল। এ নোটবুক, একটা নোটবুক ছিল, অ্যান্ড এ বান্ডিল অফ পালমিরা রাইটিং। বান্ডিল মানে এক বান্ডিল, পালমিরা রাইটিং, পালমিরা রাইটিং বলতে তালপাতার উপরে লেখা কে বলা হচ্ছে পালমিরা রাইটিং। যেটা আমরা ছবিতে দেখিয়েছি, এই ছবিতে আমরা দেখিয়েছি তালপাতার উপরে লেখা আছে, এইগুলোকে বলা হচ্ছে পালমিরা রাইটিং। এবং এক বান্ডিল পালমিরা রাইটিং সেখানে ছিল। এবং এই পালমিরা রাইটিংটা কি প্রকাশ করে? পালমিরা রাইটিংটা প্রকাশ করে দিস শোজ দ্য ট্র্যাডিশন, গতানুগতিকতা, অ্যাট দ্য সেম টাইম এনসিয়েন্ট, একটা প্রাচীন, এনসিয়েন্ট বলতে প্রাচীন বলতে বোঝানো হয়, এনসিয়েন্ট ইকুইপমেন্টস অফ অ্যাস্ট্রোলজি বা যে কোনো প্রাচীন কোনো বস্তু যার উপরে আগে আমাদের সাধারণত কাগজ ছিল না। যখন কাগজ ছিল না তখন লেখক লেখিকারা বা যারা তন্ত্র মন্ত্রতে বিশ্বাস করেন, যারা তন্ত্র মন্ত্র নিয়ে যারা স্টাডি করেছেন, তারা এই তালপাতার উপরে তাদের গবেষণাগুলো লিখে যেতেন। এটাকেই বলা হচ্ছে পালমিরা রাইটিং। সুতরাং আমরা একদম শর্ট স্টোরির শুরুতেই যে সেন্টেন্সটা পেলাম সেটা হচ্ছে পাংচুয়ালি অ্যাট মিড ডে, একদম নির্দিষ্ট টাইমে, মধ্যাহ্নে, হি ওপেন্ড হিজ ব্যাগ। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে হি। হি বলতে কাকে বোঝানো হয়েছে? আমরা গল্পে দেখতে পেয়েছি যে গল্পর নাম হচ্ছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, and we are speaking of the astrologer। সেই অ্যাস্ট্রোলজারের কথা বলা হয়েছে, সেই জ্যোতিষবিদের সম্পর্কে বলা হয়েছে, অর্থাৎ হি বলতে সেই জ্যোতিষবিদের কথা বলা হয়েছে। ইম্পর্টেন্ট ম্যাটার হলো পুরো স্টোরিটা আমরা পড়বো, স্টোরির বিগিনিং টু এন্ডে যাব, কিন্তু আমরা কোথাও এই যে এই হি অর্থাৎ এই যে প্রোনাউন, এই প্রোনাউনের পার্টিকুলার কোনো প্রপার নাউন পাবো না। অর্থাৎ নির্দিষ্ট অ্যাস্ট্রোলজারের কোনো নাম কিন্তু এই গল্পে উল্লেখ করা নেই। আমি গল্পের এগোনোর সাথে সাথে বা গল্প পড়ার সাথে সাথে কোশ্চেন আনসার লেখার ক্ষেত্রেও আমি যে ওয়ার্ডটা ব্যবহার করব সেটা হচ্ছে দ্য অ্যাস্ট্রোলজার। হি বলতে তাহলে সেই অ্যাস্ট্রোলজারকে বোঝানো হয়েছে যে অ্যাস্ট্রোলজার ওপেন্ড হিজ ব্যাগ, তার ব্যাগটা খুলেছিল এবং স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট, তার ব্যবসায়িক জিনিসপত্রগুলো সমস্তগুলো ছড়িয়ে রেখেছিল। যে জিনিসপত্রগুলোর মধ্যে কনসিস্ট অফ, যে জিনিসপত্রগুলোর মধ্যে ছিল 1 ডজন, 12টি কাউরি শেলস অর্থাৎ 12টি কড়ি, আ স্কোয়ার পিস অফ ক্লোথ, এক টুকরো চতুর্ভুজের মতো অর্থাৎ 4 কোনা, 4 সাইড সমান এরকম একটি কাপড়, যেখানে অবস্কিওর মিস্টিক চার্টস, প্রত্যন্ত এবং মিস্টেরিয়াস রহস্যময় মিস্টিক চার্ট, অলৌকিক একটা চার্ট মানে একটা ছবি করা ছিল, একটা চার্ট করা ছিল, যার উপরে নোটবুক ছিল, অ্যান্ড এ বান্ডিল অফ পালমিরা রাইটিং, এক বান্ডিল তাল পাতার উপরে লেখা, এক বান্ডিল লেখাযুক্ত তালপাতা ছিল, অর্থাৎ তালপাতার লেখা ছিল, পালমিরা রাইটিং। এখন এই জিনিসপত্রগুলো একজন অ্যাস্ট্রোলজার তার ব্যবসায়িক স্বার্থে এক জায়গায় বসেছিল এবং সেখানে সেই জিনিসপত্রগুলো খুলেছিল।
Now his forehead মানে কপাল, his forehead was resplendent with sacred ash and vermilion. His forehead, তার কপালটা resplendent মানে হচ্ছে very attractive or very impressive, means looking very attractive. তার কপালটা যথেষ্ট আকর্ষণীয় দেখাচ্ছিল, তার forehead, তার কপালটা দেখাচ্ছিল যথেষ্ট attractive. কেন? Why was it attractive? এটা resplendent কেন ছিল? কারণ তার কপালে ছিল with sacred মানে পবিত্র অ্যাশ মানে ছাই, অর্থাৎ ছাই ভস্য ছিল, and vermilion মানে হলো সিঁদুর, অর্থাৎ তার কপালে ছাই এবং সিঁদুর ঘষা ছিল। and এবং his eyes, তার চোখগুলো sparkled, তার যে চোখগুলো sparkled মানে হচ্ছে চকচক করা, তার চোখগুলো গ্লো করছিল, ঝকঝক করছিল, চকচক করছিল, উইথ এ তীক্ষ্ণ মানে তীক্ষ্ণ, অ্যাবনর্মাল মানে অস্বাভাবিক, গ্লিম মানে লাইট আর রশ্মি যেটাকে আমরা বলি, তার চোখগুলোতে যেন গ্লো করছিল, ঝকঝক করছিল, চকচকে, তীক্ষ্ণ, অস্বাভাবিক একটা লাইট, একটা রশ্মি যেন তার চোখে ধরা পড়ছিল, which was really an outcome of a continual searching. যেটা হচ্ছে outcome means result, যেটা কিসের রেজাল্ট, যেটা কিসের ফলাফল না, which was really an outcome of a continual মানে একটানা, searching মানে খোঁজ, look for customers, অর্থাৎ সে সবসময় কাস্টমার খুঁজে বেড়াচ্ছিল, কাস্টমারের খোঁজ করছিল। অর্থাৎ যে চোখগুলো, এই অ্যাস্ট্রোলজারের যে চোখগুলো জলজল করছিল বলে মনে হয়, তীক্ষ্ণভাবে দেখাচ্ছিল, অ্যাবনর্মাল অস্বাভাবিক একটা রশ্মি যেন তার চোখ থেকে বেরিয়ে আসছিল, সেটা লেখক বলছেন অরিজিনালি সেটা দ্যাট লুক ওয়াজ লুকিং ফর দ্য কাস্টমার, সেটা অরিজিনালি যেন কাস্টমার চাইছিল, বাট কিন্তু যেটি হিজ সিম্পল ক্লায়েন্টস, তার যে সরল সাধারণ কাস্টমারেরা, ক্লায়েন্টসরা, টুক টু বি প্রফেটিক লাইট, এই লাইটটাকে, এই রশ্মিটাকে, এই চোখের ঝলকটাকে, গ্লিমটাকে, তার যে কাস্টমাররা এটাকে নিত প্রফেটিক মানে ভবিষ্যৎবাণী যুক্ত, প্রেডিক্টেবল লাইট, অর্থাৎ ভবিষ্যৎবাণী প্রকাশকারী লাইট বলে মনে করত, and felt comforted, যথেষ্ট স্বস্তি অনুভব করত। অর্থাৎ the look, actually the abnormal gleam of the eyes of the astrologer was looking for the customers, but to the clients, to the customers, that gleam, that abnormal gleam, that abnormal যে রশ্মি, সেটা প্রফেটিক লাইট বলে মনে হতো, সেটা প্রেডিক্টেবল ভবিষ্যৎবাণী করা লাইট বলে মনে করত, এবং দে বিকাম ভেরি মাচ কমফোর্টেড, দে বিকাম ভেরি মাচ স্যাটিসফাইড আউট অফ দ্যাট, এটার থেকে তার ক্লায়েন্টরা যথেষ্ট স্বস্তি পেত, শান্তি পেত। এইখানে একটা রিয়েলিটির কথা বলা হয়েছে। রিয়েলিটিটা কি না, এখানে একটা সার্কাজম রয়েছে, এখানে একটা রিবিউক রয়েছে টু দ্য জেনারেল অ্যাস্ট্রোলজার্স, বিকজ দ্য অ্যাস্ট্রোলজার্স generally they are not good at art, they are not honest, dishonesty of the astrologer has been mentioned. এখানে এই লাইনটার মাধ্যমে মূলত অ্যাস্ট্রোলজারদের যে ডিসঅনেস্টি, যে অসৎ পথ অবলম্বন করার বিষয়, সেটাকেই এখানে তুলে ধরা হয়েছে, and this is one of the themes of this particular short story. এই শর্ট স্টোরির এটা একটা বিশেষ থিম, যেটা হচ্ছে ডিসঅনেস্টি or dishonesty of the astrologers, or the astrologers as fraud, তাদের যে ফ্রড মেন্টালিটি, সেই মেন্টালিটিটাকে প্রকাশ করা হয়েছে। the power of his eyes, তার চোখের যে ক্ষমতা, the power of his eyes was considerably enhanced. পাওয়ার অফ হিজ আইজ, তার চোখের যে ক্ষমতা, সেটা কনসিডারেবলি
এনহ্যান্সড অর্থাৎ গ্র্যাজুয়ালি, বিবেচনাধীন ভাবে বা ক্রমশ এনহ্যান্সড মানে হলো ইনক্রিজড। এই যে তার চোখের যে পাওয়ার সেটা ক্রমশ বৃদ্ধি হয়েছিল, এনহ্যান্সড করেছিল বাই দেয়ার পজিশন, বিকজ অফ দেয়ার পজিশন, তাদের অবস্থানের জন্য। লেখক বলছেন যে ওই অ্যাস্ট্রোলজারের চোখের যে ক্ষমতাটা সেটা বৃদ্ধি পেয়েছিল বিকজ অফ দোজ আইজেস পজিশন, সেই আইজের পজিশনের জন্য। প্লেসড যেটা অবস্থিত ছিল অ্যাজ দে ওয়ার বিটুইন দ্য পেইন্টেড ফোরহেড, পেইন্টেড ফোরহেড মানে হচ্ছে পেইন্ট করা, রং করা কপালের কথা বলা হয়েছে। অর্থাৎ যেহেতু এই চোখগুলো প্লেসড করা ছিল, রাখা ছিল বা অবস্থিত ছিল বিটুইন দ্য পেইন্টেড ফোরহেড, রং করা কপাল, অ্যান্ড দ্য ডার্ক হুইস্কার্স, এবং হুইস্কার্স মানে হচ্ছে গোপ বা মুস্টেক, তার যে গোপ, হুইচ স্ট্রিমড ডাউন হিজ চিক্স, যেটা তার গাল বেয়ে নিচে নেমে এসেছিল। স্ট্রিম কথাটার মানে হলো জলধারা, কিন্তু এখানে স্ট্রিম ডাউন মানে নিচের দিকে বিন্যস্ত থাকা, অর্থাৎ তার যে মুস্টেক, তার যে গোপ সেটা নিচের দিকে বিস্তৃত ছিল, নিচের দিকে ঝুলে ছিল। এই পেইন্টেড ফোরহেড এবং হুইস্কার্স, ডার্ক হুইস্কার্স, এই দুটোর মাঝখানে, অর্থাৎ এই দুটোর মাঝখানে তার চোখগুলো অবস্থিত ছিল। লেখক বলছেন যে তার চোখের পাওয়ারটা এনহ্যান্সড করছে, বৃদ্ধি পাচ্ছে বিকজ অফ দেয়ার পজিশন, তাদের অবস্থানের জন্য। যাই হোক, পেইন্টেড ফোরহেড কেন বলা হয়েছে? হিজ ফোরহেড ইজ পেইন্টেড, কারণ আমরা আগের প্যারাগ্রাফে দেখেছি যে তার ফোরহেডে ছিল কি ভার্মিলিয়ন, সিঁদুর ছিল, অ্যান্ড অ্যাশ এবং ছাই ছিল, যার জন্য তার ফোরহেডকে পেইন্টেড বলা হয়েছে। এবং ডার্ক হুইস্কার্স এবং তার দাড়ি গোপের কথা বলা হয়েছে, যে গোপগুলো স্ট্রিমড ডাউন হিজ চিক্স, তার গাল বেয়ে নিচের দিকে নেমে গিয়েছিল। ইভেন এমনকি এ হাফ উইটস আইজ, হাফ উইট কথাটি অর্থ বুঝতে হবে আমাদের প্রথমে। হাফ উইট বলতে কি বোঝানো হয়েছে? হাফ উইট বলতে বোঝানো হয়েছে একজন ফুলিশ পার্সনকে, একজন বোকা ব্যক্তিকে। হাফ উইট মানে হচ্ছে বোকা বা স্টুপিড পার্সন। ইভেন এমনকি এ হাফ উইটস আইজ, একজন বোকা লোকের চোখেও উড স্পার্কেল ইন সাচ এ সেটিং, এই ধরনের সেটিং এ তার চোখগুলো জল করার কথা বা করতো। অর্থাৎ প্রথমে যে ইম্পর্টেন্স দিয়ে লেখক এই কথাটা বললেন, যে সিরিয়াসনেস নিয়ে এই কথাটা তিনি বললেন, কোন সিরিয়াসনেস? তিনি বললেন যে দ্য পাওয়ার অফ হিজ আইজ ওয়ার এনহ্যান্সড, ওয়ার ইনক্রিজড বিকজ অফ দেয়ার পজিশন, তাদের অবস্থানের জন্য। কিন্তু তার পর মুহূর্তে তিনি বলছেন ইভেন এ হাফ উইটস আইজ, এমনকি তার একজন ফুলিশ ম্যানের চোখেও উড স্পার্কেল, এ চকচক করতো, স্পার্কেল করতো, ঝকঝক করতো, ইন সাচ এ সেটিং, এই ধরনের অবস্থানের জন্য। অর্থাৎ দেয়ার অলসো দ্য ন্যারেটর অর দ্য স্পিকার, আমরা যাকে বলছি থার্ড পার্সন ন্যারেটর, যিনি থার্ড পার্সন ন্যারেটর হিসাবে প্রেজেন্ট হচ্ছেন, তিনি এখানে ইনফেরিয়রিটি অর আনইম্পর্টেন্স অফ দ্য পাওয়ার অফ দ্য আইজ অফ দ্য অ্যাস্ট্রোলজার, সেটাকে তিনি ইন্ডিকেট করেছেন। তিনি বলতে চাইছেন যে অ্যাকচুয়ালি দেয়ার ইজ নাথিং ইন দ্য আইজ অফ দ্য অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজারের চোখের মধ্যে তেমন কিছুই ছিল না। The power which the speaker is speaking of, যে পাওয়ারের কথা স্পিকার এখানে বলছেন, সেই পাওয়ারটা অরিজিনালি has no value at all, তার কোনো মূল্যই ছিল না। Now to crown the effect, effect মানে প্রভাব, ক্রাউন মানে হচ্ছে মুকুট পরানো, অর্থাৎ তার ইফেক্টটাকে আরো মুকুট পরানো। এর অর্থ হচ্ছে তার যে ইফেক্ট, তার যে প্রভাব, সেই প্রভাবটাকে আরো এনহ্যান্সড করার জন্য, বৃদ্ধি করার জন্য, ইন্টেন্স করার জন্য, গভীর করার জন্য হি উন্ড, সে বেঁধেছিল, উন্ড মানে বেঁধেছিল, হি বাউন্ড, সে বেঁধেছিল এ স্যাফরন কালার টারবান, টারবান মানে পাগড়ি, স্যাফরন কালারের একটা স্যাফরন কালারের পাগড়ি সে বেঁধেছিল।
হ্যাঁ, অ্যারাউন্ড হিজ হেড, তার মাথার চারপাশে। তাহলে এখানে ফার্স্ট ইমপ্রেশন শুধুমাত্র চোখ নয়, তার ইমপ্রেশনটা দেখানোর জন্য সে মাথার উপরে একটা টারবান বা পাগড়ি করেছিল, যেটা কোন কালারের ছিল? স্যাফরন কালারের ছিল। এবার এখানে ক্রাউন বলতে তাহলে কোনটাকে বোঝানো হচ্ছে? এই টারবানটাকে, এই পাগড়িটাকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, দিস কালার, এই কালার স্কিম, দিস কালার স্কিম নেভার ফেল্ড। কোন কালার স্কিমটা কখনো ব্যর্থ হয় না? এই স্যাফরন কালার স্কিমটা, বিকজ দিস ইজ দ্য টারবান। অ্যাকচুয়ালি এটা একটা টারবান হুইচ ওয়াজ স্যাফরন ইন কালার, যেটা স্যাফরন কালারের ছিল। এইটার দ্বারা তিনি মানুষকে প্রভাবিত করতে চেষ্টা করেছিলেন। সো দিজ আর দ্য ট্রিক্স that the astrologer, the said astrologer here, এখানে যে অ্যাস্ট্রোলজারের কথা বলা হয়েছে, তিনি তার ক্লায়েন্টসদেরকে, তিনি তার কাস্টমারদেরকে অ্যাট্রাক্ট করার জন্য ইউজ করতেন। people were attracted to him, people were attracted, মানুষজন তার দ্বারা আকৃষ্ট হয়েছিল, to him, অর্থাৎ মানুষ তার দ্বারা আকৃষ্ট হতো। যে লাস্ট দুটো প্যারাগ্রাফে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স অফ দ্য অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজারের বাইরের যে অ্যাপিয়ারেন্সটা, বাইরে যেমন দেখতে বা তার যে ইমপ্রেশনটা, সেটা সম্পর্কে বলা হলো। এবার সেই ট্রিকি ইমপ্রেশনটা, সেই যে ট্রিকি ইমপ্রেশনটা তিনি ব্যবহার করছেন, সেটা কেমন প্রভাব ফেলতো, কিভাবে কাজ করতো, সেটার ডেসক্রিপশন দেখা যাক কি বলছে। পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম, মানুষজন তার দ্বারা, তার প্রতি আকৃষ্ট হতো। কেমন? এখানে একটা কম্প্যারিজন করা হয়েছে, অ্যাজ বিজ আর অ্যাট্রাক্টেড টু কসমস অর ডালিয়া স্টকস। দুটো ওয়ার্ডের মানে আগে জেনে নিই, একটা হলো কসমস আর একটা হচ্ছে ডালিয়া স্টকস। কসমস মানে কি? কসমস বলতে সাধারণত বিশ্ব ব্রহ্মাণ্ডকে বোঝায়, কিন্তু এখানে সেটা নয়। এখানে কসমস বলতে বোঝায় অ্যান অর্নামেন্টাল প্ল্যান্ট, এক ধরনের গাছকে বোঝানো হয়েছে। অর্নামেন্টাল, যেটা খুব সুন্দর দেখতে, এরকম গাছকে বোঝানো হয়েছে, যেটা বলা হয় ডেইজি ফ্যামিলির। অ্যান অর্নামেন্টাল প্ল্যান্ট অফ দ্য ডেইজি ফ্যামিলি হুইচ হ্যাজ ব্রাইট কালার্ড ফ্লাওয়ার্স, উজ্জ্বল রঙের ফুল যার রয়েছে, ব্রাইট কালার ফ্লাওয়ার্স। এবং এই ফুলটা সাধারণত দেখা যায় আমেরিকাতে, অর্থাৎ এটা নেটিভ আমেরিকান একটা ফ্লাওয়ার। বীজ মানে হচ্ছে মৌমাছি, আর ডালিয়া স্টকস মানে হচ্ছে ডালিয়ার যে বৃন্ত, ডালিয়া ফুলের কথা বলা হয়েছে। ওকে, সো অ্যাজ বিজ আর অ্যাট্রাক্টেড টু কসমস অর ডালিয়া স্টকস, যেমন ভাবে মৌমাছিরা এই কসমস গাছের প্রতি আকৃষ্ট হয় অথবা ডালিয়া বৃন্তের প্রতি আকৃষ্ট হয়, তেমন ভাবে মানুষজন আকৃষ্ট হতো তার প্রতি। এখানে একটা ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে, যে ফিগার অফ স্পিচটা হচ্ছে সিমিলি, SIMILE, সিমিলি। সিমিলি মানে কি? সিমিলি মানে হচ্ছে একটা কম্প্যারিজন, একটা তুলনা, যে তুলনাটা করা হবে দুটো ডিফারেন্ট বিষয়ের মধ্যে, এবং কম্প্যারিজনটা বাইরে থেকে বোঝা যাবে কারণ এখানে অ্যাজ এবং লাইক ব্যবহার করা থাকবে। আমরা দেখতে পাচ্ছি অ্যাজ এবং লাইক ব্যবহার হয়েছে, অ্যাজ এর ব্যবহার হয়েছে। সো এখানে আলংকারিক ভাষায় সিমিলির ব্যবহার করা হয়েছে, কম্প্যারিজন করা হয়েছে। কাদের সঙ্গে কাদের কম্প্যারিজন করা হয়েছে? দ্য কম্প্যারিজন ইজ মেড বিটুইন পিপল অ্যান্ড দ্য বিজ। মানুষ তার দ্বারা, ওই অ্যাস্ট্রোলজারের দ্বারা আকৃষ্ট হয়েছিল, যেমন ভাবে বীজগুলো আকৃষ্ট হয়েছিল বা আকৃষ্ট হতো বা হয় কসমস গাছের প্রতি এবং ডালিয়া বৃন্তের প্রতি। হি স্যাট আন্ডার দ্য বাউজ, বাউজ মানে গাছের ডাল, স্যাট আন্ডার সে গাছের ডালের নিচে বসে পড়েছিল, মানে বসেছিল, অফ এ স্প্রেডিং ট্যামারিন ট্রি। ট্যামারিন মানে ট্রি মানে তেঁতুল গাছ, এটা তেঁতুল গাছের, স্প্রেডিং মানে ছড়িয়ে থাকা, একটা বিস্তৃত ছড়িয়ে থাকা তেঁতুল গাছের ডালের নিচে এসে বসেছিল। হুইচ ফ্ল্যাঙ্কড এ পাথ, ফ্ল্যাঙ্কড কথাটির অর্থ হলো অন দ্য সাইড অফ, অর্থাৎ যেটা সাইড করে দিচ্ছে, যেটার পাশ দিয়ে পেরিয়ে গেছে। ফ্ল্যাঙ্ক কথার অর্থ বাই দ্য সাইড অফ, অর্থাৎ যার পাশ দিয়ে, যে ট্যামারিন ট্রি এর পাশ দিয়ে এ পাথ, একটা পথ চলে গেছে, একটা রাস্তা চলে গেছে।
which flanked a path, যার পাশ দিয়ে একটি রাস্তা চলে গেছে, running through the town hall park, যেটা টাউন হল পার্কের ভিতর দিয়ে যে রাস্তাটা চলে গেছে। It was a remarkable place, এটা একটা দারুণ সুন্দর বা রিমার্কেবল দারুণ জায়গা ছিল in many ways। তাহলে এখানে ইম্পর্টেন্সটা কোনটা? রিমার্কেবল এর উপরে। প্রশ্ন আমার আসতেই পারে যে এটা রিমার্কেবল কেন ছিল? এই যে রাস্তাটা টাউন হল পার্কের ভেতর দিয়ে যাচ্ছে, এমসিকিউর জন্য এটা খুব ইম্পর্টেন্ট। আমরা পরবর্তীকালে এমসিকিউর জন্য যখন ক্লাস নেব তখন এই বিষয়গুলো প্রত্যেকটা আলোচনা করব যে কোন বিষয়গুলোর উপরে এমসিকিউ আসতে পারে, এবং আমরা এমসিকিউ আলাদা করে ভিডিও লেসনের মাধ্যমে আমরা তোমাদেরকে দেখাবো। যাই হোক, সো ইট ওয়াজ এ রিমার্কেবল প্লেস, এটা একটা সুন্দর জায়গা ইন ম্যানি ওয়েজ, বিভিন্ন দিক থেকে সুন্দর জায়গা। আচ্ছা, কোন কোন দিক থেকে সুন্দর জায়গা সেগুলো ডেসক্রিপশন করেছে। এ সার্জিং ক্রাউড, সার্জিং মানে ইনক্রিজিং, ক্রমশ বেড়ে যাওয়া জনতা। সার্জিং ক্রাউড, একটা ক্রমশ বেড়ে যাওয়া জনতা। ওয়াজ অলওয়েজ মুভিং আপ এন্ড ডাউন, এখানে সর্বদাই মুভিং করছে, যাওয়া আসা করছে। কোন দিক দিয়ে? দিস ন্যারো রোড, এই সংকীর্ণ সরু রাস্তা দিয়ে। মর্নিং টিল নাইট, সকাল থেকে রাত্রি পর্যন্ত। একটা পয়েন্ট হচ্ছে একটা সার্জিং ক্রাউড, বিকজ বিজনেস ইজ অলওয়েজ অন দ্য ক্রাউড, কারণ বিজনেস সবসময় কিসের উপরে নির্ভর থাকবে? ক্রাউডের উপরে নির্ভর থাকবে, জনতার উপরে নির্ভর থাকবে। যেখানে জনতা বেশি হবে সেখানেই বিজনেস চলবে। এবং আমি আবার বলছি, এখানে অ্যাস্ট্রোলজারের বিজনেসের কথাই বলা হয়েছে। অ্যাস্ট্রোলজার বসেছে এমন একটা জায়গায় যেখানে একটা তেঁতুল গাছের তলায়, এবং যার পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে টাউন হল পার্কের ভিতর দিয়ে। সেইখানটা রিমার্কেবল বিশেষ কয়েকটি কারণে, তার মধ্যে একটা কারণ হলো এখানে একটা সার্জিং ক্রাউড, অর্থাৎ ক্রাউড ইজ অলওয়েজ ইনক্রিজিং হিয়ার, এখানে সর্বদাই জনতা বৃদ্ধি পাচ্ছে এবং তারা সবসময় এখানে মুভিং আপ এন্ড ডাউন, উপর নিচে যাতায়াত করছে এই সরু সঙ্গে ন্যারো রোড দিয়ে সকাল থেকে রাত পর্যন্ত। এ ভ্যারাইটি অফ ট্রেডস, হ্যাঁ, ক্রাউড থাকলেই ভ্যারাইটি অফ ট্রেডস মানে ব্যবসা, বিভিন্ন ধরনের ব্যবসা এখানে থাকবে। অ্যান অকুপেশন মানে কাজ, অর্থাৎ বিভিন্ন পেশা এখানে কাজ করবে, বিভিন্ন পেশার মানুষ এখানে কাজ করবে। এ ভ্যারাইটি অফ ট্রেডস অ্যান্ড অকুপেশনস ওয়াজ রিপ্রেজেন্টেড, এই সকল ব্যবসাগুলো করছে, এই ব্যবসাগুলোর প্রতিভূ মানে কারা এই ব্যবসাগুলো করছে, অল অ্যালং ইটস ওয়ে, এর রাস্তার পাশে পাশে বিভিন্ন অকুপেশন, বিভিন্ন পেশা, বিভিন্ন ব্যবসা চলছে। কি কি ব্যবসার কথা বলা হয়েছে? মেডিসিন সেলার্স, ওষুধ বিক্রেতা, সেলার্স অফ এ স্টোলেন হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক, হার্ডওয়্যার এবং জাঙ্ক। হার্ডওয়্যার মানে লোহা লক্করের কথা বলা হয়েছে, লোহা জাতীয় আয়রনের রিলেটেড যে সকল জিনিসপত্র সেইগুলো। জাঙ্ক মানে হচ্ছে যেগুলো ট্র্যাশ, যেগুলো গার্বেজ, যেগুলো নোংরা জিনিসপত্র, যেগুলো ফেলে দেওয়া জিনিসপত্র সেগুলো। অর্থাৎ সেলার্স মানে তারা বিক্রি করছে যারা এই চুরি হওয়া বিভিন্ন লোহা লক্কর এবং ফেলে দেওয়া জিনিস বা ট্র্যাশ গুলো। ম্যাজিসিয়ানস রয়েছে, এখানে ম্যাজিক দেখাচ্ছে। অ্যান্ড অ্যাবাভ অল, এবং সর্বোপরি অ্যান অকশনিয়ার অফ চিপ ক্লোথ, মানে চিপ মানে সস্তা, অকশনিয়ার মানে নিলামকারী, মানে যে সস্তার জিনিসপত্র, জামা কাপড়, ক্লোথ, সে বিভিন্ন নিলামে তুলছে, মালপত্র নিলামে তুলছে, দর কষা। এটার দ্বারা বোঝানো হয়েছে দর কষাকষি করা একজন লোক যে সস্তা জিনিসপত্র বিক্রি করছে, মানে সস্তার কাপড় জামা বিক্রি করছে। হু ক্রিয়েটেড এনাফ ডিন মানে হচ্ছে কোলাহল। ডিন কথাটার মানে হলো কোলাহল। এই যে এখানে যে মেক লাউড নয়েজ তৈরি করছে, কোন মানুষটা তৈরি করছে? ওই অকশনার অফ চিপ ক্লোথ, যে সস্তা কাপড় জামা বিক্রি করছে সেই নিলামকারী ব্যক্তিটা, সে যথেষ্ট কোলাহল তৈরি করেছে, লাউড নয়েজ তৈরি করেছে, অল ডে টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন, সম্পূর্ণ টাউনটাকে আকৃষ্ট করার জন্য। নেক্সট টু হিম, তারপরে ইন vociferousness came a vendor, very important word, vociferousness মানে হচ্ছে কণ্ঠস্বর, the sound of vocal sound. vociferousness came a vendor of fried groundnut, fried মানে ভাজা, groundnut মানে বাদাম, ভাজা বাদামের একজন ভেন্ডার, একজন বিক্রেতা,
সে ভয়ঙ্কর জোরে শব্দ নিয়ে এসেছিল। Who gave his ware a fancy name each day. Who gave his ware a fancy name. Ware মানে পণ্যদ্রব্য। ওয়্যার কথাটার মানে জিনিসপত্র বা পণ্যদ্রব্য, যে তার জিনিসপত্রগুলোকে একটা ফ্যান্সি মানে কাল্পনিক নাম দেয় প্রত্যেক দিন যে যা জিনিসপত্রকে একটি করে কাল্পনিক নাম দেবে। তার ফ্রাইড গ্রাউন্ড নাট, তার ভাজা বাদামকে কলিং ইট, এটাকে বলবে বম্বে আইসক্রিম ওয়ান ডে, একদিন। অ্যান্ড অন দ্য নেক্সট, পরের দিন বলবে দ্য দিল্লি অ্যালমন্ড। অর্থাৎ এখানে যে সকল বিজনেস চলছে সেগুলোর একটা ডিটেলস দেওয়া হলো। অ্যান্ড অন দ্য থার্ড, এবং তৃতীয় দিন বলবে রাজাস ডেলিকেসি। অর্থাৎ ওই যে ভসিপেরাসনেস মানে ভয়ঙ্কর কণ্ঠস্বর নিয়ে, জোর কণ্ঠস্বর নিয়ে একজন ভেন্ডর যখন আসবে, একজন ফ্রাইড গ্রাউন্ড নাটস ভাজা বাদাম বিক্রিকারী যখন একজন আসবে, সে তখন জোরে তার জিনিসপত্রগুলোকে বিভিন্ন নাম দিয়ে চিৎকার করবে। এবং আজ যদি একদিনে যদি বলবে, একদিন বলবে বম্বে আইসক্রিম, দ্বিতীয় দিনে বলবে দিল্লি অ্যালমন্ড, তৃতীয় দিনে বলবে রাজাস ডেলিকেসি। ডেলিকেসি মানে হচ্ছে খুব সুন্দর, সুস্বাদু, রাজার সুস্বাদু। অ্যান্ড সো অন মানে ইত্যাদি ইত্যাদি, অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ, ইত্যাদি ইত্যাদি। অ্যান্ড পিপল ফ্লকড টু হিম, পিপল অ্যাট্রাক্টেড টু হিম, পিপল ক্রাউডেড টু হিম, মানুষ তার কাছে জড়ো হতো, ক্রাউড করতো, জনবহুল করে তুলতো সেই জায়গাটাকে। A considerable portion of this crowd, considerable মানে একটা নির্দিষ্ট বিবেচনাযোগ্য, পোর্শন একটা অংশ, পোর্শন মানে অংশ, of this crowd এই জনতার একটা অংশ, dallied before the astrologer. Dallied, এই dallied ওয়ার্ডটা আমাদের কাছে নতুন। dallied মানে moved or acted, কাজ করতো, যেত, before the astrologer too, অ্যাস্ট্রোলজারের কাছেও যেত। The astrologer, এই astrologer transacted his business. এই astrologer transacted মানে managed, transacted কথার মানে হচ্ছে managed। সুতরাং আমি আগের লাইনে যেটা পেলাম, a considerable portion of this crowd, এই জনতার একটা অংশ, dallied before, went before, acted before, crowded before the astrologer too. And the astrologer transacted his business মানে managed his business, তার বিজনেসটা, লেনদেনটা ঠিক করতো by the light of a flare মানে মশাল, একটা মশাল মানে আগুন জ্বলজ্বল করতো যেটা, তার মশালের আলোতে, which crackled মানে হচ্ছে ইন্টেন্সিটি মানে একটা গভীরতা সঙ্গে বার্ন করা, জলজল করতো। which crackled মানে যখন একটা মশাল জলজল করে, যথেষ্ট গভীরভাবে আগুনটা জ্বলে, তখন সেটাকে বলছে crackled। একটা ফ্লেয়ার, একটা মশাল যেখানে জলজল করতো, and smoked up মানে ধোঁয়া নির্গত হতো, above the groundnut heap nearby। গ্রাউন্ডনাট মানে বাদাম, সেই বাদামের স্তূপের উপরে কাছাকাছি, নিয়ারবাই মানে কাছাকাছি। অর্থাৎ অ্যাস্ট্রোলজার হ্যাড নো লাইট, অ্যাস্ট্রোলজারের কোনো লাইট ছিল না। দ্য অ্যাস্ট্রোলজার ট্রানজ্যাক্টেড হিজ বিজনেস, তার সম্পূর্ণ বিষয়টা সে পরিচালিত করত ওই ফ্লেয়ার, ওই মশালের আলোতে। যে মশালটা জ্বলতো, যেটা ক্র্যাকেল, যেটা জলজল করতো, যেটা বার্ন করতো এবং ধোঁয়া নির্গত করতো, ওই গ্রাউন্ডনাট, ওই ভাজা বাদামের উপরে যে স্তূপীকৃত হিপ, গ্রাউন্ডনাট হিপ মানে বাদাম স্তূপের উপরে কাছাকাছি, সেখানে জলজল করতো এবং সেখান থেকে লাইটটা পড়তো অ্যাস্ট্রোলজারের কাছে। সেই আলোতেই সে ট্রানজ্যাক্টেড হিজ বিজনেস, তার বিজনেসটা পরিচালিত করত। So it is clear that there is a situation or the place where the astrologer set up his display, astrologer set up his business, and there he had no light, সেখানে তার লাইট ছিল না। Now next paragraph, half the enchantment of the place was, half the enchantment of the place was due to the fact,
এনচান্টমেন্ট। এনচান্টমেন্ট কথার অর্থ হলো জাদু বা ম্যাজিক। অর্থাৎ এই যে এই প্লেসটা, যে প্লেসটাতে অ্যাস্ট্রোলজার তার বিজনেসটা কন্টিনিউ করছিল, সেই জায়গাটাতে একটা এনচান্টমেন্ট ছিল, একটা ম্যাজিক ছিল। অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য অথরের মতে, দ্যাট এনচান্টমেন্ট, দ্যাট ম্যাজিক অফ দ্য প্লেস ওয়াজ ডিউ টু দ্য ফ্যাক্ট, ডিউ টু মানে রিজন, কারণ, যে কারণে, কোন কারণে, to the fact that it didn't have the benefit of municipal lighting. মিউনিসিপ্যাল লাইটিং মানে পৌরসভা থেকে যে লাইটের ব্যবস্থা করা থাকে, সেইটার কোনো বেনিফিট বা সুবিধা ছিল না, did not have. So the place was enchanted because there was no benefit of municipal lighting. অর্থাৎ সেখানে মিউনিসিপ্যালিটির থেকে কোনো লাইটিং এর ব্যবস্থা ছিল না। অর্থাৎ ওই জায়গাটাতে একটা আলো আঁধারি পরিস্থিতি তৈরি হয়েছিল, যেটা অ্যাস্ট্রোলজারের ম্যাজিক্যাল যে চার্ম বা ম্যাজিক্যাল ইমপ্রেশনের একটা দারুণ সিচুয়েশন তৈরি করেছিল। নাও দ্য প্লেস, জায়গাটা ওয়াজ লিট আপ, অর্থাৎ প্রজ্বলিত ছিল, উজ্জ্বল হয়েছিল। এই জায়গাটা উজ্জ্বল হয়েছিল বাই শপ লাইটস, অর্থাৎ দোকানের লাইটগুলোতে। যে সকল বিজনেসের সেখানে অস্তিত্ব ছিল, যে সকল দোকানগুলো ওখানে অস্তিত্ব ছিল, সেই দোকানের আলো কিছু ছিল, যে আলোগুলো দ্বারা ওই জায়গাটা প্রজ্বলিত বা উজ্জ্বল হয়েছিল। One or two had hissing gas light. Now the word hissing কথাটার অর্থ হলো একটা sharp sibilant sound of s, এরকম ভাবে একটা উচ্চারণ, যেটা হিসিং সাউন্ড বলা হয়। এটা একটা সফট শার্প সিবিলেন্ট সাউন্ড, মানে যেটা কন্টিনিউয়াস একটানা স স স, যখন একটানা শব্দটা হবে তখন সেটাকে বলা হচ্ছে হিসিং গ্যাস লাইট। হিসিং মিনস গ্যাস লাইট দ্যাট প্রডিউসেস হিসিং সাউন্ড। অর্থাৎ কি ওই জায়গাতে গ্যাস লাইটও ছিল, যে গ্যাস লাইট থেকে একটা হিসিং সাউন্ড, একটা শব্দ, একটা কন্টিনিউয়াস সাউন্ড বেরিয়ে আসতো। সাম হ্যাড, কয়েকজনের ছিল, ন্যাকেড ফ্লেয়ার্স। ন্যাকেড মানে হচ্ছে উলঙ্গ, অর্থাৎ আনকভার্ড। ন্যাকেড কথাটার অর্থ এখানে আনকভার্ড, ঢাকা না দেওয়া। ফ্লেয়ার্স, ফ্লেয়ার্স মানে হলো লাইট, যেটা আগুনের লাইট বলা হচ্ছে। স্টাক অন পোলস, পোলস মানে খুঁটি। যে ফ্লেয়ার্সগুলো, যে মশালগুলো বা যে লাইট ওই পোলস বা খুঁটির উপরে আটকানো ছিল, স্টাক ছিল, আটকানো ছিল। সাম ওয়ার, কয়েকটি, ওয়ার লিট আপ, কয়েকটি উজ্জ্বল ছিল, লিট আপ প্রজ্বলিত ছিল, বাই ওল্ড সাইকেল ল্যাম্পস। পুরনো দিনের যে সাইকেল, যে সাইকেলে যে ল্যাম্প লাগানো থাকতো, সেই ল্যাম্পের আলোতেও কয়েকটি জায়গা প্রজ্বলিত ছিল, অর্থাৎ উজ্জ্বল আলোকিত সেখানে ছিল। এই সকল, কখনো হিসিং গ্যাস লাইট, কখনো ন্যাকেড ফ্লেয়ার্স, এবং কখনো বা সাইকেল ল্যাম্পের আলো। and one or two, এবং একটি দুটি, লাইক দ্য অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজারের মতো। আমি বলেছিলাম যে অ্যাস্ট্রোলজারের কোনো লাইট ছিল না, অতএব একটি বা দুটি, যেটি অ্যাস্ট্রোলজারের মতো ম্যানেজড, তারা ম্যানেজ করে নিত, উইদাউট লাইটস অফ দেয়ার ওন, তাদের নিজস্ব লাইট না থাকলেও। অর্থাৎ দে হ্যাড নো লাইটস, বাট দে ম্যানেজড দেয়ার লাইটস ফ্রম দিজ লাইটস, ফ্রম হিসিং গ্যাস লাইটস, ফ্রম ন্যাকেড ফ্লেয়ার্স অন দ্য পোলস অ্যান্ড ওল্ড সাইকেল ল্যাম্পস। Now, it was a bewildering crisscross. Bewildering means confusing. হতভম্ব, bewildering, confusing, crisscross. Crisscross মানে আড়াআড়ি অবস্থা। crisscross of light rays, আড়াআড়ি লাইটের রশ্মি
রশ্মির কথা বলা হয়েছে, যেটা কনফিউশন তৈরি করত, অ্যান্ড মুভিং শ্যাডোজ, এবং যখন ওখান থেকে ও চলে যেত তখন তার ছায়াটা তাদের উপরে পড়তো। অর্থাৎ একটা কনফিউজিং ক্রিসকস আড়াআড়ি লাইটের রশ্মি পড়তো এবং কখনো কখনো সেখানে মুভিং শ্যাডোজ অর্থাৎ যেটা সরে যাওয়া ছায়ার প্রভাবও সেখানে ছিল। দিস সুটেড দ্য অ্যাস্ট্রোলজার, এটা অ্যাস্ট্রোলজারের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উপযোগী ছিল, স্যুট করেছিল। বিফিটেড, দিস বিফিটেড এর সিনোনিম হবে বিফিটেড দ্য অ্যাস্ট্রোলজার, এটা অ্যাস্ট্রোলজারের ক্ষেত্রে উপযোগী ছিল, ভেরি ওয়েল, খুব ভালোভাবে। বিকজ ইট ওয়াজ দ্য অ্যাটমসফিয়ার অফ লাইট অ্যান্ড ডার্কনেস, অন্ধকার এবং আলোর একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়েছিল, বিকজ অফ দ্য ফেইন্ট লাইট অফ দ্য আদার্স, অন্যান্যদের নিষ্প্রভ একটা আলোর জন্য। ফর দ্য সিম্পল রিজন, কারণ সরল কারণটি হলো দ্যাট হি হ্যাড নট ইন দ্য লিস্ট ইন্টেন্ডেড টু বি অ্যান অ্যাস্ট্রোলজার when he began life। এখানে একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় আলোকপাত করছে, যেখানে বলা হচ্ছে যে এটা এই কারণে হয়তো কারণ he had not in the least intended, অর্থাৎ লিস্ট মানে কমপক্ষে, ইন্টেন্ডেড মানে ইচ্ছে, তার কমপক্ষেও একটা ইচ্ছে ছিল না টু বি অ্যান অ্যাস্ট্রোলজার, একটা অ্যাস্ট্রোলজার হবার, when he began life। অ্যাকচুয়ালি এই সেন্টেন্সটাতে যে অর্থটা প্রকাশ করছে সেটা হচ্ছে যে অ্যাস্ট্রোলজার এরকম আলো আঁধারি পরিস্থিতিতে আ মিক্সচার অফ লাইট অ্যান্ড ডার্কনেস দ্যাট creates a kind of faint light, faint atmosphere, একটা নিষ্প্রভ পরিবেশ যখন তৈরি করছে, সেই পরিস্থিতিটা অ্যাস্ট্রোলজারের ক্ষেত্রে স্যুট করেছিল। বিকজ এখানে লেখক বলছেন সিম্পল রিজনটা হচ্ছে, সরল কারণটা হচ্ছে যে হি হ্যাড নট ইন দ্য লিস্ট ইন্টেন্ডেড, ইট মিনস তার একটা কমপক্ষে অল্প ধারণাও বা ইচ্ছেও ছিল না টু বি অ্যান অ্যাস্ট্রোলজার। এর অর্থ হি ডিডন্ট ওয়ান্ট টু বি revealed himself, সে নিজেকে রিভিল করতে চায়নি when he began life, because he did not want to be an astrologer, he did not want to express himself as an astrologer, and he knew no more of what was going to happen, আর সেও জানতোই না যে কি ঘটতে চলেছে। এইখানে যে থিমের যে বিষয়টা আমি বলেছিলাম সেটা হচ্ছে যে এখানে একটা ফ্রড মেন্টালিটি কাজ করছে। কার মধ্যে কাজ করছে? একটা ফ্রড মেন্টালিটি কাজ করছে এই অ্যাস্ট্রোলজারের মধ্যে। কারণ অ্যাস্ট্রোলজার হ্যাড নো আইডিয়া অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, কি ঘটতে চলেছে টু আদার্স, অন্যান্যদের সঙ্গে কি ঘটতে চলেছে তার সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। Then he knew what was going to happen himself next minute, এবং সে তার সঙ্গে যে কি ঘটতে চলেছে কয়েক মিনিটে তার থেকে সে বেশি জানতো না। অর্থাৎ he knew no more, সে বেশি জানতো না of what was going to happen to others, অন্যান্যদের সঙ্গে কি ঘটতে চলেছে, দেন কোনটার থেকে না, কোন জিনিসটার থেকে না, যে জিনিসটাতে তার নিজের সঙ্গে কি ঘটনা ঘটতে চলেছে পরের মিনিটে সেই বিষয়টা, তো সেই বিষয়টা থেকে অন্যান্যদের সঙ্গে কি ঘটনা ঘটেছে সেটা সম্পর্কে তার কোনো ধারণা বা বেশি ধারণা ছিল না। হি ওয়াজ অ্যাজ মাচ এ স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জার মানে অজানা একজন ব্যক্তি, একজন এ পারসন হু ইজ টোটালি স্ট্রেঞ্জ, টোটালি নিউ, অর্থাৎ সে সম্পূর্ণভাবে নতুন, টু দ্য স্টার্স, অর্থাৎ তারাদের কাছে, নক্ষত্রদের কাছে, অর্থাৎ নক্ষত্রদের কাছে অ্যাস্ট্রোলজার ছিলেন একজন স্ট্রেঞ্জার, একজন নতুন ব্যক্তি। অ্যাজ ওয়ার হিজ ইনোসেন্ট কাস্টমার, যেমন তিনি তার ইনোসেন্ট নিষ্পাপ কাস্টমারদের কাছে যেমন ছিলেন। অর্থাৎ হি হ্যাড নো আইডিয়া অফ দ্য স্টার্স অ্যান্ড হি হ্যাড নো আইডিয়া অফ দ্য ফিউচার অফ দ্য কাস্টমার্স। এই জন্য বলা হয়েছে যে সে তারাদের কাছে যেমন স্ট্রেঞ্জার ছিল, ঠিক তেমনি তার ইনোসেন্ট কাস্টমারদের কাছেও স্ট্রেঞ্জার ছিল, নতুন একজন ব্যক্তি ছিল, একজন অনভিজ্ঞ, ইনএক্সপিরিয়েন্সড ব্যক্তি ছিলেন। Yet
তো যদিও হি সেড থিংস, সে সেই সকল জিনিস বলতো হুইচ প্লিজড অ্যান্ড অ্যাস্টনিশড এভরিওয়ান, প্লিজড মানে আনন্দিত করা, হুইচ মেড এভরিওয়ান গ্ল্যাড, সবাইকে আনন্দিত করতো, অ্যান্ড অ্যাস্টনিশড সবাইকে আশ্চর্য করতো, এভরিওয়ান প্রত্যেককে আশ্চর্যিত করতো। দ্যাট ওয়াজ মোর এ ম্যাটার অফ স্টাডি, এটা ছিল স্টাডি করার, পর্যবেক্ষণ করার বিষয়। দ্যাট ওয়াজ মোর এ ম্যাটার অফ স্টাডি, প্র্যাকটিস, এটা যথেষ্ট প্র্যাকটিসের মধ্যে ছিল। অ্যান্ড শ্রিউড গেস ওয়ার্ক, শ্রিউড কথাটার অর্থ শার্প পাওয়ার অফ জাজমেন্ট, শার্প পাওয়ার অফ জাজমেন্টকে বলা হয় শ্রিউড, অর্থাৎ যা বিচার করার তীক্ষ্ণ ক্ষমতা। অর্থাৎ এর মধ্যে অলৌকিক কোনো ক্ষমতা, অ্যাস্ট্রোলজারের মধ্যে কোনো অলৌকিক ক্ষমতা ছিল না, কিন্তু তিনি হি সেড থিংস, তিনি এমন জিনিস বলতেন যেগুলো অন্যান্যদেরকে আনন্দিত করত এবং অ্যাস্টনিশড করত, আশ্চর্য করত, এবং যেটা কিসের রেজাল্ট ছিল, যেটা ছিল তার ম্যাটার অফ স্টাডি, পর্যবেক্ষণ করার বিষয়, প্র্যাকটিস করার বিষয়। অ্যান্ড শ্রিউড গেস ওয়ার্ক, শ্রিউড মানে হলো বললাম যে পাওয়ার অফ জাজমেন্ট, এবং গেস ওয়ার্ক এবং গেস করা, অনুমান করার ক্ষমতা, এইগুলোর জন্য তার সমস্ত কথাগুলো যথেষ্ট তার ক্লায়েন্টসদেরকে, তার কাস্টমারদেরকে আনন্দিত করত এবং বিস্মিত করত। অল দ্য সেম, একইভাবে সব কিছু মিলিয়ে ইট ওয়াজ অ্যাজ মাচ অ্যান অনেস্ট ম্যানস লেবার, একজন সৎ মানুষের পরিশ্রম ছিল, অ্যাজ এনি আদার, অন্যান্য লোকেদের মতো, অন্যান্য লোকেদের মতো এটা তারও সৎ একজন মানুষের পরিশ্রম হিসাবে ছিল। অ্যান্ড ইট ডিজার্ভড, এবং তিনি প্রাপ্য, এটা তার প্রাপ্য। কোনটা তার প্রাপ্য? তিনি দ্য ওয়েজেস হি ক্যারিড হোম অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, ওয়েজেস মিনস ইনকাম, যে ইনকামটা, যে মানিটা তিনি এখান থেকে ইনকাম করতেন, অ্যাস্ট্রোলজার ইনকাম করতেন বা করত, সেই ইনকামটা তিনি ডিজার্ভ করতেন, কারণ এটা ছিল তার লেবার, তার পরিশ্রমের ফল, এবং সেইটা হি ক্যারিড হোম অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে তিনি সেটাকে বাড়ি নিয়ে যেতেন। নেক্সট প্যারাগ্রাফ, he had left his village, he had left his village, সে তার গ্রামটিকে ছেড়ে গিয়েছিলেন। he had left, তিনি ছেড়েছিলেন তার his village, তার গ্রামকে, without any previous thought, without any previous thought, previous মানে আগের, থট মানে হচ্ছে ভাবনা চিন্তা অর প্ল্যান, পরিকল্পনা, তার পূর্ব, প্রিভিয়াস, পূর্ব কোনো ভাবনা চিন্তা বা প্ল্যান এটা ছাড়াই তিনি তার গ্রাম বা সে তার গ্রামকে ছেড়ে দিয়েছিল। if he had continued there, সে যদি he had continued there, সে যদি সেখানে কন্টিনিউ করত, he would have carried on the work, তিনি বা সে ওই অ্যাস্ট্রোলজার কি করতেন না, তার যে কাজটা কন্টিনিউ করতেন, he would have carried on the work, তিনি তার কাজটা কন্টিনিউ করতেন অফ হিজ ফোরফাদার্স মানে পূর্বপুরুষ। অর্থাৎ অ্যাস্ট্রোলজার যদি তার কোনো প্রিভিয়াস থট প্ল্যানিং ছাড়াই গ্রামটা ছেড়ে গিয়েছিলেন, কারণ তিনি বলছেন যে যদি ইফ হি হ্যাড কন্টিনিউড দেয়ার, যদি সে সেখানে কন্টিনিউ করত বা সেখানে থাকতো, তাহলে সে ওই কাজটা ক্যারি করত, ওই কাজটা পরিচালনা করত। কোন কাজটা? যে কাজটা তার ফোরফাদার্স, তার পূর্বপুরুষেরা পরিচালনা করেছিল। নেমলি, কোন কোন কাজ পূর্বপুরুষের বলা হয়েছে এখানে? নেমলি টিলিং দ্য ল্যান্ড, টিলিং দ্য ল্যান্ড কথাটার অর্থ হলো যে ভূমি কর্ষণ করা, টিলিং দ্য ল্যান্ড, লিভিং বাস করা, ম্যারিং বিয়ে করা, অ্যান্ড রাইপেনিং ইন হিজ কর্নফিল্ড। রাইপেনিং মানে হলো পাকানো, মানে কোনো কিছুকে পরিপক্কতা প্রদান করা, কোন একটা ফসল পাকানো বা কোন একটা ফল, সেটাকে যখন আমি পরিপক্ক অবস্থায় নিয়ে যাব তখন সেটাকে বলা হচ্ছে রাইপেনিং। অর্থাৎ কর্নফিল্ড মানে শস্য ক্ষেতে শস্য পাকার সময় পর্যন্ত সেই কাজটা করা। অ্যান অ্যানসেস্ট্রাল হোম, তার পূর্বপুরুষের বাড়ি মেনটেন করা, যে কাজটা তার পূর্বপুরুষেরা করেছিলেন সেই কাজটাই তাকে করতে হতো। পূর্বপুরুষেরা যে কাজটা করেছেন, যেগুলো উল্লেখ করা হয়েছে, সেটা হলো টিলিং দ্য ল্যান্ড, ভূমি কর্ষণ করা। টিলিং মানে হচ্ছে মাটি
কাটা বা মাটির ঢেলা ভাঙা, মানে এক কথায় জমি কর্ষণ করা, মাটিতে লাঙ্গল দেওয়া এবং মাটি চাষ করা, লিভিং বাস করা, ম্যারিং বিয়ে করা, অ্যান্ড রাইপেনিং ইন হিজ কর্নফিল্ড অ্যান্ড অ্যানসেস্ট্রাল হোম, পূর্বপুরুষের বাড়িতে তার থাকা এবং কর্নফিল্ড শস্য ক্ষেতের শস্য পরিপক্কতা প্রদান করে সেটাকে তুলে নিয়ে যাওয়া। অর্থাৎ ফার্মিং এর কথা বলা হয়েছে, বেসিক্যালি এখানে ফার্মিং এর কথা বলা হয়েছে। সে যদি তার গ্রামে থাকতো তাহলে হি উড হ্যাভ ইনভলভড হিমসেলফ উইথ ফার্মিং, সে নিজেকে ফার্মিং এর সঙ্গে যুক্ত করত। বাট দ্যাট ওয়াজ নট টু বি, কিন্তু এটা তো হওয়ার ছিল না। হি হ্যাড টু লিভ হোম, তাকে বাড়ি ছেড়ে যেতে হতো, উইদাউট টেলিং এনিওয়ান, মানে হি হ্যাড লেফট হোম, সে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, উইদাউট টেলিং এনিওয়ান, কাউকে কিছু না বলে, অ্যান্ড হি কুড নট রেস্ট, এবং সে বিশ্রাম নিতে পারেনি, till he left it behind a couple of 100 miles, অর্থাৎ সে যতক্ষণ বিশ্রাম নিতে পারেনি, যতক্ষণ না পর্যন্ত he left it behind, সে পিছনে ফেলে এসেছিল a couple of 100 miles, mean 200 miles, ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট, যে সে বাড়ি ছেড়ে গিয়েছিল এবং সে ততক্ষণ বিশ্রাম নেয়নি যতক্ষণ সে 200 মাইল ক্রস করে একটা জায়গায় আসে। অর্থাৎ তার ভিলেজ, তার যে বার্থ প্লেস, তার যে ফাদার্সের যে প্লেস, সেখান থেকে বর্তমান যেখানে আছে, প্রেজেন্ট যে রেসিডেন্স, বর্তমান যে বাসস্থান, সেই বাসস্থানের দূরত্ব হচ্ছে এ কাপল অফ 100 মাইলস, মিনস 200 মাইল। টু এ ভিলেজার, একজন গ্রামবাসীর কাছে, ইট ইজ এ গ্রেট ডিল অ্যাজ ইফ ওশান ফ্লোড বিটুইন। দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট ফ্রেজ, একজন গ্রামের মানুষের কাছে ইট ইজ এ গ্রেট ডিল, মানে এটা একটা বিশাল ব্যাপার, এটা একটা খুবই ইম্পর্টেন্ট ম্যাটার, যেন অ্যাজ ইফ অ্যান ওশান ফ্লোড বিটুইন, যেন সমুদ্র মাঝখান দিয়ে বয়ে গেছে। দিস ফ্রেজ শোজ দ্যাট হি ওয়ান্টেড টু লিভ লাইফ ডিফারেন্টলি। এই ফ্রেজটা বোঝাচ্ছে কি, এই ফ্রেজটা খুব ইম্পর্টেন্ট ফ্রেজ, যেটা বোঝাচ্ছে যে অ্যাস্ট্রোলজার ওয়ান্টেড টু লিভ লাইফ ডিফারেন্টলি। অ্যাকচুয়ালি ফর সামওয়ান, একজনের কাছে লিভিং ইন এ ভিলেজ, একটা গ্রামে বাস করা, এ সার্টেন সিচুয়েশন অর ডিফারেন্স মে সিম, গ্রামে বাস করা যে একজন ব্যক্তির কাছে একটা সার্টেন সিচুয়েশন, একটা নির্দিষ্ট পরিস্থিতি, যে অথবা একটা ডিফারেন্স, একটা আলাদা কিছু জিনিস দেখা যায়, মে সিম ভেরি সিগনিফিক্যান্ট। ডিফারেন্ট লাইফ, একটা সম্পূর্ণ আলাদাভাবে জীবন পরিচালনা করা, এটা সম্পূর্ণভাবে একটা সিগনিফিক্যান্ট, তার কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ, তার কাছে যথেষ্ট ভাস্ট, যথেষ্ট বিস্তৃত। জাস্ট লাইক অ্যান ওশান সেপারেটিং টু প্লেসেস, একটা জায়গাকে যদি একটা ওশান দুটো জায়গাকে সেপারেট করে এবং দুটো জায়গার মাঝ দিয়ে যদি বয়ে যায়, হাউ মিরাকুলাস, হাউ স্ট্রেঞ্জ ইট ইজ। ঠিক ততটাই স্ট্রেঞ্জ, লেখক বলছেন যে মানে অ্যাস্ট্রোলজারের একটা গ্রাম ছেড়ে নতুন একটা জায়গায় এসে বাস করে 200 মাইল দূরে এসে বাস করা, এটা একজন গ্রামবাসীর কাছে যথেষ্ট ইম্পর্টেন্ট ম্যাটার, এবং সেটা যেন মনে হয় সেই রকম একজন স্ট্রেঞ্জ মনে হয়, সেরকম একজন অ্যাট্রাক্টিভ বা আকর্ষণীয় মনে হয় যখন একটা জায়গার মাঝখান দিয়ে একটি সমুদ্র বয়ে যায় এবং দুটো জায়গাকে আলাদা করে। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্রেজ। এই ফ্রেজটার উপরেও কিন্তু আমাদের কোয়েশ্চেন আসতে পারে। নেক্সট, he had a working analysis of mankind's troubles মানে হলো বিভিন্ন ধরনের যে প্রবলেমস, সেগুলোর কথা বলা হয়েছে। he had a working analysis মানে হচ্ছে বিশ্লেষণ, ওয়ার্কিং মানে কাজের, অর্থাৎ কাজের একটা বিশ্লেষণ তার ছিল, কিসের সম্পর্কে না, অফ ম্যানকাইন্ডস ট্রাবলস, মানুষের বিভিন্ন যে বিপদ সেগুলোর বিষয়ে। অর্থাৎ তার বিভিন্ন মানুষের যে বিপদসমূহ সেগুলোর একটি বিশ্লেষণ তার কাছে ছিল। কি কি ট্রাভেলসের কথা বলা হয়েছে? কোলন দিয়ে বলা হয়েছে ম্যারেজ, বিবাহ, মানি, অর্থ, অ্যান্ড দ্য ট্যাঙ্গেলস অফ হিউম্যান টাইজ। ট্যাঙ্গেলস মিনস কমপ্লেক্সিটিস, জটিলতা। হিউম্যান টাইজ মানে বন্ধন, মানুষের যে বন্ধন, মানুষের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে যে কমপ্লেক্সিটি রয়েছে, যে জটিলতা রয়েছে, সেই জটিলতার বিষয়।
অর্থাৎ which are the mankind's troubles? Marriage, money and the tangles of human ties are the troubles of mankind. Long practice, দীর্ঘ যে প্র্যাকটিস, তিনি দীর্ঘদিন অর্থাৎ অ্যাস্ট্রোলজারদের দীর্ঘদিনের যে প্র্যাকটিস, যে অনুশীলন, দীর্ঘদিন ধরে তার যে অ্যাস্ট্রোলজির অনুশীলন করে আসছেন, হ্যাড সার্পেন্ট, সার্পেন্ট মানে তীক্ষ্ণ করা, এটা তীক্ষ্ণ করেছিল হিজ পারসেপশন, পারসেপশন মানে হচ্ছে উপলব্ধি, আন্ডারস্ট্যান্ডিং, বোঝার ক্ষমতা বা বোঝার যে পাওয়ারটা, পাওয়ার অফ আন্ডারস্ট্যান্ডিং, সেটাকে তীক্ষ্ণ করেছিল। কোন বিষয়টা? লং প্র্যাকটিস, দীর্ঘ প্র্যাকটিস, দীর্ঘ অনুশীলন, তার পারসেপশন, তার পাওয়ার অফ আন্ডারস্ট্যান্ডিং এটাকে শার্প করেছিল, তীক্ষ্ণ করেছিল। উইদিন 5 minutes, 5 মিনিটের মধ্যেই হি আন্ডারস্টুড, সে বুঝতে পারত হোয়াট ওয়াজ রং, কি ভুল ছিল বা কি খারাপ ছিল। হি চার্জড মানে হচ্ছে তিনি যে অর্থ নিতেন, এর পরিবর্তে তিনি চার্জ করতেন, তিনি অর্থ বলতেন 3 পয়সাস, দ্যাট ইজ আ মিস্টেক, 3 পয়সাস, 3 পয়সা পার কোয়েশ্চেন, প্রতি প্রশ্নের জন্য 3টি মানে 3 পয়সা। নেভার ওপেন্ড হিজ মাউথ, কখনোই তার মুখ খুলতেন না, টিল যতক্ষণ না পর্যন্ত দ্য আদার হ্যাড স্পোকেন ফর অ্যাট লিস্ট 10 minutes, অন্যজন মানে তার যে ক্লায়েন্টস বা যার সঙ্গে তিনি কথা বলছেন, তিনি যতক্ষণ না 10 মিনিট কমপ্লিট তার হয়ে কথা বলছেন। হুইচ প্রোভাইডেড হিম, যেটা তাকে দিয়েছিল, এনাফ স্টাফ, যথেষ্ট একটা ক্ষেত্র দিয়েছিল, ফর এ ডজন আনসার্স, 1 ডজন আনসারের জন্য, অর্থাৎ 12টির মতন উত্তরের জন্য, অ্যান্ড অ্যাডভাইসেস, উপদেশের জন্য। অর্থাৎ হি চার্জড 3 পয়সা পার কোয়েশ্চেন, প্রতি প্রশ্নের জন্য 3 পয়সা করে তিনি চার্জ করতেন, এবং কখনোই তার মুখটাই খুলতেন না যতক্ষণ অন্যজন অ্যাটলিস্ট 10 মিনিটসের মতো বকতেন বা কথা বলতেন তার কাছে, এবং যেটি হুইচ গেভ হিম, যেটা তাকে যথেষ্ট সুযোগ দিত, এনাফ স্টাফ, যথেষ্ট বিষয় দিত, ফর এ ডজন আনসার্স অ্যান্ড অ্যাডভাইসেস, অর্থাৎ 1 ডজনের মতো উত্তর এবং উপদেশের একটা সুযোগ তাকে দিয়ে দিত। When he told the person, যখন তিনি একজন ব্যক্তিকে বলতেন, বিফোর হিম, তার সামনে, গেজিং অ্যাট হিজ পাম, তার হাতের তালুর উপরে এক দৃষ্টি তাকিয়ে, গেজিং মানে এক দৃষ্টি তাকানো, হাতের তালুর দিকে এক দৃষ্টি তাকিয়ে যখন তিনি তাকে বলতেন, ইন ম্যানি ওয়েজ ইউ আর নট গেটিং দ্য রেজাল্টস ফর ইউর এফোর্টস, ইন মেনি ওয়েজ, অনেকভাবে, ইউ আর নট গেটিং দ্য রেজাল্টস, তুমি ঠিকঠাক ফলাফল পাচ্ছ না, ফর ইউর এফোর্টস, তোমার প্রচেষ্টা, তো তুমি চেষ্টা করছো কিন্তু সেরকম ফলাফল পাচ্ছ না। এগুলো অ্যাস্ট্রোলজারদের যে চালাকির যে ইফোর্টস বা চালাকির যে অ্যাডভাইস বা উপদেশ বা যে ভবিষ্যৎবাণী বা অতীতের যে ঘটনার কথা বলার একটা টেকনিক এটা, যেখানে তিনি অর্থাৎ অ্যাস্ট্রোলজার বলতো যে ইন ম্যানি ওয়েজ, অনেকভাবে, ইউ আর নট গেটিং দ্য রেজাল্টস ফর ইউর এফোর্টস, অনেক কিছুর জন্যই কিন্তু তুমি তোমার প্রচেষ্টা করলেও তুমি ফলাফল পাচ্ছ না। 9 out of 10 were disposed to agree with him, আর 10 জনের মধ্যে 9 জন were disposed to agree, তারা কিন্তু disposed হতো, অর্থাৎ উইলিং হতো, disposed কথাটার মানে উইলিং, তারা ইচ্ছে হতো তাদের to agree with him, তার সাথে একমত হতে। or he questioned, অথবা সে হয়তো প্রশ্ন করতো, is there any woman in your family, তোমার ফ্যামিলিতে কোনো ওমেন আছে, মহিলা আছে, মেবি ইভেন এ ডিস্টেন্ট রিলেটিভ, হয়তো অনেক দূরে, ডিস্টেন্ট মানে অনেক দূরে, লং রিলেটিভ আছে, দীর্ঘ দূরত্বে কোনো আত্মীয় রয়েছে, who is not well disposed towards you, যে তোমার প্রতি অতটা ওয়েল ডিসপোজড নয়, তোমার প্রতি ইন্টারেস্টেড নয়, তোমার প্রতি আগ্রহী নয়।
or he gave an analysis of character, হয়তো সে একটা চরিত্রের ভালোভাবে অ্যানালিসিস বিশ্লেষণ করে বলতো most of your troubles are, তোমার সমস্ত বিপদগুলোর বেশিরভাগটাই আর ডিউ টু ইওর নেচার, তোমার প্রকৃতির জন্য, তোমার আচরণের জন্য, তোমার বৈশিষ্ট্যের জন্য। How can you be otherwise with Saturn where he is? আরো একটা প্রশ্ন এখানে চলে আসতো, how can you be otherwise with Saturn where he is? যাই হোক, তোমার যে সেটার্ন মানে শনি কোথায় আছে সেটা তোমার ক্ষেত্রে কাজ করছে, বা তোমার উপরে শনির একটা প্রভাব রয়েছে। You have an impetuous nature. Impetuous কথাটার মানে হলো রেকলেস, অর্থাৎ নির্বিচারে যে কোনো ভাবনা চিন্তাহীন ভাবে যখন কোনো কাজ করা হয়, অ্যাক্টিং কুইকলি উইদাউট থট অর কেয়ার, কোনো ভাবনা চিন্তা ছাড়াই যখন কেউ কোনো কাজ করে তখন তাকে বলা হয় ইম্পেচুয়াস। অর্থাৎ ইউ হ্যাভ অ্যান ইম্পেচুয়াস নেচার, তোমার হয়তো একটা কেয়ারলেস নেচার প্রকৃতি রয়েছে, অ্যান্ড এ রাফ এক্সটেরিয়ার মানে বাহ্যিক, অর্থাৎ বাইরের দিক থেকে তুমি খুব রাফ, তুমি খুব বাজে, তুমি খুব কর্কশ, তুমি খুব হাড় আচরণ করো। দিস endeared him, endeared মানে প্রিয় করে তোলা, তাকে খুব কাছাকাছি নিয়ে আসা। This endeared him to their hearts, তাদের হৃদয়ের কাছাকাছি নিয়ে আসতো immediately, সাথে সাথেই। For even the mildest of us loves to think, even the mildest মানে হচ্ছে most calm, এমনকি সব থেকে শান্ত ব্যক্তি। অর্থাৎ এই সমস্ত বিষয়গুলো যেগুলো বলা হলো, এই সমস্ত বিষয়গুলো তাকে খুব কাছাকাছি নিয়ে আসতো, তাদের হৃদয়ের কাছাকাছি নিয়ে আসতো সাথে সাথেই। কারণ ইভেন দ্য মাইল্ডেস্ট, এমনকি খুব শান্ত, দ্য মোস্ট কাম পারসন, এমনকি সব থেকে যে শান্ত একজন ব্যক্তি, মাইল্ডেস্ট অফ আস লাভস টু থিঙ্ক, ভাবতে শুরু করতো দ্যাট হি হ্যাজ এ ফরবিডিং এক্সটেরিয়ার। ফরবিডিং কথাটার মানে হলো নিষিদ্ধ, ফিয়ারফুল ভয়ার্ত, বা মনস্ট্রাস, বা যেটাকে আমরা বলি ফ্রাইটফুল, ভয়ঙ্কর। এক্সটেরিয়ার মানে বাইরে তার আচরণ, অর্থাৎ তার একটা এক্সটেরিয়ার বাহ্যিক যে আচরণ সেগুলো কেমন, ফিয়ারফুল, ভয়ঙ্কর, এটা তাকে বিশ্বাস করাতে পারত। নাও উই উইল গো টু দ্য নেক্সট প্যারাগ্রাফ। এতক্ষণ পর্যন্ত আমরা যেটা দেখছি সেটা হচ্ছে সম্পূর্ণভাবে দ্য সিচুয়েশন অর দ্য কন্ডিশন দ্যাট দ্য অ্যাস্ট্রোলজার ইজ ইন, যে সিচুয়েশনে অ্যাস্ট্রোলজার আছে বা যেভাবে অ্যাস্ট্রোলজার ম্যানেজ করতো, এই সমস্ত বিষয় আলোচনা করা হলো। এবার সিচুয়েশনটা বা এবারে মূল যে ঘটনাটাতে, সেখানে আস্তে আস্তে লেখক প্রবেশ করছেন। The nuts vendor blew out his flare. Flare মানে মশাল বা আলো, যে মশাল বা আলোটা জ্বলছিল সেটাকে blew out মানে নিভিয়ে দেওয়া। নাটস ভেন্ডার মানে সেই বাদাম বিক্রেতা তার যে আগুনটাকে, মশালের আগুনটাকে নিভিয়ে দিয়েছিল। and rose to go home, এবং বাড়ি ফিরে যাওয়ার জন্য উঠেছিল। রোজ মানে রাইজ মানে ওঠা, রোজ মানে উঠেছিল, বাড়ি যাওয়ার জন্য উঠেছিল। This was a signal, এটা একটা সিগন্যাল ছিল ফর দ্য অ্যাস্ট্রোলজারের জন্য, টু বান্ডিল আপ টু, তার সমস্ত জিনিসপত্র বান্ডিল আপ অর্থাৎ বেঁধে নেওয়া, বান্ডিল আপ বা বেঁধে নেওয়ার সময়ও হয়ে এসেছিল, এটা ছিল তার সিগন্যাল। সো হোয়াট ওয়াজ দ্য সিগন্যাল? দ্য ব্লোয়িং আউট অফ দ্য ফ্লেয়ার বাই দ্য নাটস ভেন্ডারের যে ব্লো আউট করা, তার যে মশালটা বা তার যে আলোটা নিভিয়ে দেওয়ার ঘটনাটা সিগন্যাল ছিল অ্যাস্ট্রোলজারের পক্ষেও যে ইউ শুড অলসো বান্ডিল ইউর থিংস আপ, তোমারও সমস্ত জিনিসপত্র কি করে নেওয়া দরকার, বান্ডিল আপ করে নেওয়া দরকার। সো দিস ইজ দ্য এন্ড অফ হিজ বিজনেস ফর দ্যাট ডে, ওই দিনের জন্য। সিন্স যেহেতু ইট লেফট হিম ইন ডার্কনেস, কারণ এটা তাকে অন্ধকারে রেখে দিত। আমরা আগেই দেখেছি যে তার নিজস্ব, হি হ্যাড নো লাইট অফ হিজ ওন, তার নিজস্ব কোনো লাইট ছিল না। যে সকল লাইটগুলো কাজ করতো সেগুলোরও ডেসক্রিপশন করা ছিল, এবং এখানে ওই নাটস ভেন্ডারের যে লাইটটা, সেখান থেকে তার লাইট কিছুটা দিত। যেহেতু সেই লাইটটা বন্ধ করে দিচ্ছে নাটস ভেন্ডার, সেহেতু তার এখন এই অন্ধকারে পড়ে যাচ্ছে। অর্থাৎ অ্যাস্ট্রোলজার ওয়াজ লেফট ইন দ্য ডার্কনেস, এক্সেপ্ট বাদ দিয়ে, কোনটা বাদে না, ফর এ লিটল স্যাফট অফ গ্রিন লাইট,
লিটল স্যাপ্ট অফ গ্রিন লাইট, মানে স্যাপ্ট কথাটার মানে হচ্ছে বিম, আলোক রশ্মি। লিটল স্যাপ্ট অফ গ্রিন লাইট মানে সবুজ লাইটের একটা রশ্মি, হুইচ স্ট্রেড ইন, যেটা ভেতরে প্রবেশ করেছিল, ফ্রম সামওয়্যার, কোনো একটা জায়গা থেকে, অ্যান্ড টাচড দ্য গ্রাউন্ড বিফোর হিম, তার সামনে যে মাটি, সেই মাটিটাকে টাচ করেছিল, স্পর্শ করেছিল। He picked up his cowrie cells. Cowrie cells মানে বলেছিলাম, cowrie cells মানে হচ্ছে কড়ি, অর্থাৎ যেখানে বলা হয়েছিল যে এক ধরনের মোলাস্ক অর্থাৎ শামুক জাতীয় সামুদ্রিক প্রাণী, কাউরি, কড়িগুলো, কড়ির যে খোলকগুলো। অ্যান্ড প্যারাফর্নালিয়া, প্যারাফর্নালিয়া মিনস ইকুইপমেন্টস, ইকুইপমেন্টস, প্যারাফর্নালিয়া মানে ইকুইপমেন্ট, জিনিসপত্র। অর্থাৎ হি পিকড আপ হিজ কাউরি সেলস, তার কাউরি সেলসগুলো, কড়িগুলো তুলে নিয়েছিল। অ্যান্ড প্যারাফর্নালিয়া মানে তার জিনিসপত্রগুলো, অ্যান্ড ওয়াজ পুটিং দেম ব্যাক ইনটু হিজ ব্যাগ, তার ব্যাগে এগুলো ঢুকিয়ে নিচ্ছিল। হোয়েন দ্য গ্রিন স্যাপ্ট অফ লাইট ওয়াজ ব্লটেড আউট, যখন ওই সবুজ রঙের যে আলোক রশ্মিটাও আস্তে আস্তে ব্লট আউট হয়ে গিয়েছিল, বিলুপ্ত হয়ে গিয়েছিল, ভ্যানিস্ট, ব্লট আউট মিনস ভ্যানিস্ট, বিলুপ্ত হয়ে যাওয়া। He looked up, সে উপরের দিকে তাকিয়েছিল, and saw a man, একজন লোককে দেখেছিল, standing before him, তার সামনে দাঁড়িয়ে আছে। Now the story, original story begins, because আমরা এতক্ষণ পর্যন্ত যে ডেসক্রিপশনটা পাচ্ছিলাম সেই ডেসক্রিপশনে দেখতে পেয়েছিলাম যে whatever descriptions has been given, everything is about the setting or everything about the astrologer. Setting of the short story has been established there, and now the story is going to begin. He looked up and saw a man, সে উপরে তাকিয়েছিল এবং দেখেছিল, saw a man standing before him, তার সামনে দাঁড়িয়ে আছে। He sensed, সে অনুভূতি, তার অনুভূতিতে এসেছিল, a possible client, সম্ভবত একজন ক্লায়েন্ট, একজন ব্যক্তি, একজন ক্লায়েন্ট এসেছিল। and said, বলেছিল, you look so careworn. না, এখানে একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে যেটা কেয়ার ওর্ন। আগে দেখি, যেখানে পসিবল ক্লায়েন্টকে দেখেছিল, অর্থাৎ অ্যাস্ট্রোলজার প্রথমে ওই পসিবল ক্লায়েন্টকে দেখলেন, দেখার পরে তিনি কি বললেন? তিনি বললেন ইউ লুক সো, অ্যাস্ট্রোলজার বলছে এখানে ইউ লুক সো কেয়ার ওর্ন। কেয়ার ওর্ন মানে হচ্ছে অ্যাংসাস, চিন্তিত, চিন্তাগ্রস্ত, আপনাকে খুব চিন্তাগ্রস্ত দেখাচ্ছে। It will do you good to sit down for a while and chat with me. It will do you good, এটা তোমার পক্ষে বা আপনার পক্ষে ভালো হবে, to sit down, বসে পড়ুন, for a while, কিছুক্ষণের জন্য, and chat with me. Chat means speak with me, কথাবার্তা বলুন, converse with me, আমার সঙ্গে কিছু কথা বলুন। The other, অন্যজন, grumbled মানে গম্ভীর গলায়, some reply vaguely, vaguely মানে এলোমেলো ভাবে, এলোমেলো ভাবে, অন্যদিকে কোনো ভাবনা চিন্তা না রেখে এলোমেলো ভাবে যখন সে গম্ভীর গলায় একটা উত্তর দিয়েছিল। The astrologer pressed his invitation. Astrologer যিনি pressed his invitation, pressed মানে জোর দেওয়া, gave stress, জোর দিয়েছিল তার ইনভিটেশন, তার আমন্ত্রণের উপরে। হয়ার আপন, যে ক্ষেত্রে বা যেখানে, দ্য আদার থ্রাস্ট হিজ পাম, যেখানে অন্যজন, থ্রাস্ট হিজ পাম, তার হাতের তালুটা, আন্ডার হিজ নোজ, তার নাকের তলায় বাড়িয়ে দিয়েছিল। অর্থাৎ অন্যজনের হাতের তালু মানে হাতের যে উপরের তালু অংশটা সেটা অলরেডি তার নাকের নিচে, আন্ডার হিজ নোজ, তার নাকের নিচে চলে এসেছিল। সেইং, এটা বলে, You call yourself an astrologer? আপনি নিজেকে অ্যাস্ট্রোলজার বলেন, আপনি নিজেকে একজন জ্যোতিষ বলেন। The astrologer felt challenged. অ্যাস্ট্রোলজার খুব চ্যালেঞ্জ অনুভব করেছিল, অর্থাৎ অ্যাস্ট্রোলজারের মনে হলো যেন সে তাকে চ্যালেঞ্জ করছে। And said, বলেছিল, tilting the other's palm. টিল্টিং মানে কাত করা, একটু সামান্য কাত করে নেওয়া।
টিল্টিং আদার্স পাম টুয়ার্ডস দ্য গ্রিন স্যাপ্ট অফ লাইট, সেই সবুজ লাইট, যেটা হালকা সবুজের লাইটের যে রশ্মিটা, সেদিকে হাতটাকে একটু কাত করে নিয়েছিল। কাত করে নিয়ে বলেছিল, ইয়োর্স ইজ দ্য নেচার, আপনার একটা প্রকৃতি রয়েছে। দি ডট ডট ডট, এটার অর্থ হচ্ছে তার কথাটা কমপ্লিট হচ্ছে না, সে একটা কথা বলতে যাচ্ছে, অ্যাস্ট্রোলজার একটা কথা বলতে যাচ্ছে যে ইয়োর্স ইজ এ নেচার, আপনার যে প্রকৃতিটা হলো, দি ডট ডট, মানে বলতে না দিয়েই তখন অন্যজন বলছে, ও স্টপ দ্যাট, এটা থামান প্লিজ। দ্য আদার সেড, অন্যজন বলেছিল, টেল মি সামথিং ওর্থওয়াইল, আমাকে কিছু মূল্যবান, ওর্থওয়াইল, গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট কিছু বলুন। অর্থাৎ দেয়ার ওয়াজ আ চ্যালেঞ্জ টু দ্য অ্যাস্ট্রোলজার, সামওয়ান কেম, চ্যালেঞ্জড হিম, আর ইউ দ্য অ্যাস্ট্রোলজার, এভাবে প্রশ্ন করেছে। অ্যান্ড হি অলসো রিকোয়েস্টেড অ্যাস্ট্রোলজার, সে অ্যাস্ট্রোলজারকে রিকোয়েস্ট করছে, টেল মি সামথিং ওর্থওয়াইল, কিছু মূল্যবান কিছু বলুন। So this is the end of the first part of an astrologer's day. Next পার্টে আমরা বাকি শর্ট স্টোরির যে বাকি অংশটা সেটা আলোচনা করব। নেক্সট পার্টের যে লিঙ্ক সেটা এই ভিডিও লেসনের যে ডেসক্রিপশন বক্স সেখানে দেওয়া আছে, তোমরা অবশ্যই সেখানে গিয়ে ক্লিক করো এবং নেক্সট পার্টটা দেখে নাও।